আমার পেছনে উত্তাল সমুদ্র আর ওপরে নীল আকাশ। গেস করুন আমি কোথায় রয়েছি। ঠিকই ধরেছেন, আপনার আমার সকলের অতি কাছের অতি প্রিয় ত্রিপুরার অর্থাৎ পুরীতে। হ্যালো আর ওয়েলকাম, আমি আদিত্য আর আমার চ্যানেল হেলথ মিট প্লেন্সে আপনাদের অনেক 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 স্বাগত। আজকে পুরীর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। আর আজকে মূলত আমি ফোকাস করব কীভাবে আমরা পুরী এলাম এবং পুরীতে 1-2 দিন কীভাবে কাটিয়ে আবার ফিরে যাচ্ছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ নিয়ে কলকাতা। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আজকে রয়েছি হচ্ছে হাওড়া স্টেশনে, আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা পুরী। আমার পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর এটা ছাড়ে হচ্ছে প্ল্যাটফর্ম 21 থেকে, হাওড়ার প্ল্যাটফর্ম 21 মানে নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্ম 21 থেকে। আর ছাড়বে হচ্ছে সকাল 6:10-এ। এখন বাজে 5:35, আর এটা ঠিক ছাড়বে 6:10। আর পুরী পৌঁছানোর রাইট টাইম কিন্তু হচ্ছে 12:50, মানে দুপুর 12:50-এ পৌঁছে যাবে। চলুন এবার ট্রেনে উঠে বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ট্রেনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল খাবার যেগুলো দেওয়া হয় আর কি, ফুড আইটেম, সেগুলো কিন্তু সমস্ত কিছু লোডিং চলছে। হাওড়া থেকে আমাদের ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিল। ছাড়ার পরপরই প্রত্যেককে দিয়ে গেল 1 লিটার মিনারেল ওয়াটারের বটল আর নিউজপেপার পড়তে পড়তে আর বাইরের শোভা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দিয়ে গেল চা বানানোর সরঞ্জাম, সঙ্গে ডাইজেস্টিভ বিস্কিট। চা খেতে খেতে চলুন এই ট্রেন সম্পর্কে আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল ওয়ে অফ ট্রাভেল টু পুরী। টোটাল 500 কিলোমিটার্স 6 ঘন্টায় অতিক্রম করে ট্রেনটা কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেনস টু রিচ পুরীও বলা যায়। হাওড়া থেকে এটি ছাড়ে সকাল 6:10-এ আর পুরী পৌঁছয় দুপুর ওই 12:35-এর মধ্যে। মাঝে কিছু স্টেশনে হল্টও আছে, যেমন খড়গপুর, বালাসোর, ভদ্রক, জজপুর কিয়ঞ্ঝাড় রোড, কটক, ভুবনেশ্বর আর খড়দা রোড। এই ট্রেনে কিন্তু 2 ধরনের ক্লাস রয়েছে, এক হচ্ছে এসি চেয়ার কার আর আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। টিকিট ফেয়ারটা দিন আর ক্লাসের ওপর অনেকটাই ডিপেন্ড করে, কিন্তু রাফলি বলতে গেলে চেয়ার কারে মোটামুটি 1200 থেকে 1300 টাকা পড়ে, আর এক্সিকিউটিভ ক্লাসের জন্য কিন্তু 2000 থেকে 2200 টাকার মধ্যে খরচ পড়ে। এই ট্রেন বুক করার পদ্ধতিটাও কিন্তু খুবই ইজি। জাস্ট আইআরসিটির ওয়েবসাইটে গিয়ে হাওড়া পুরী বন্দে ভারত সার্চ করে টিকিট কাটা যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি। ট্রেনটা কিন্তু বেশ পপুলার, আর তাই কনফার্ম টিকিট পেতে কিন্তু অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে আপনাকে বুক করতেই হবে। আর যদি ভাবছেন বন্দে ভারত ছাড়া পুরী যাওয়ার অপশন আর কি আছে, তাহলে সেটাও বলে দিই। দেখুন, হাওড়া থেকে পুরী পৌঁছানোর কিন্তু বেশ কয়েকটি ট্রেন আছে, যেমন জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া পুরী এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনগুলোর ভাড়া বন্দে ভারত থেকে কিছুটা কম হলেও সময় কিন্তু অনেকটাই বেশি লাগে, ওই ধরুন 8 থেকে 10 ঘন্টা। আর যদি রোড ট্রিপের ফ্যান হন আপনারা, তাহলে হাওড়া থেকে পুরীর রাস্তার যে দূরত্ব সেটা ওই 490 থেকে 500 কিলোমিটারের মধ্যে। আর NH-16 ধরে রাফলি 9 ঘন্টা ড্রাইভে পৌঁছে যাবেন আপনারা পুরী। বাসে যেতে চাইলে কিন্তু তারও অপশন রয়েছে। এসি ভলভো বাস ছাড়ে কলকাতার এসপ্লেনেড থেকে পুরীর উদ্দেশ্যে, আর তাতে সময় লাগে ওই মোটামুটি 10 থেকে 11 ঘন্টা। আর যদি আপনারা আকাশপথে ট্রাভেল করতে চান, তাহলে তার অপশনও কিন্তু রয়েছে। ফ্লাইট কলকাতা থেকে ভুবনেশ্বরের আপনারা ইজিলি পেয়ে যাবেন, আর ভুবনেশ্বর থেকে আপনাদের ওই একটা ক্যাব বুক করে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার পড়বে পুরীর দূরত্ব, পৌঁছে যাবেন আপনারা অনায়াসে পুরী। ওই দেখুন, কথা বলতে বলতে ব্রেকফাস্টও দিয়ে দিল।
আসুন দেখি কি কি দিয়েছে ওরা ব্রেকফাস্টে। প্রথমেই রয়েছে ব্রেড, তারপর যারা ননভেজ অপশন চুজ করেন তাদের জন্য থাকে হচ্ছে অমলেট, কিছু ফ্রাইজ আর বয়েলড ভেজিটেবলস, সাথে একটা ছোট্ট কাপকেক, মাখন, জ্যামের আর নুনের একটা পাউচ। আর যারা ভেজ অপশন খাবেন তাদের জন্য কিন্তু অমলেটের বদলে থাকে একটা ভেজিটেবল কাটলেট, আর বাকি মেনুটা কিন্তু একেবারেই সেম। ট্রেনটা যখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরোলো তখন অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। অদ্ভুত সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা। ঝিরিঝিরি বৃষ্টিতে চারিপাশে সবুজ আরো গাঢ় দেখাচ্ছিল। উড়িষ্যা ঢোকার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল কিছু ছোট ছোট টিলা। এই যে এগুলোকে সম্ভবত টিলাই বলে। উড়িষ্যায় কিন্তু বেশ কিছু পর্বত শৃঙ্গও রয়েছে, কারণ এটি কিন্তু ইস্টার্ন ঘাটসের একটা কন্টিনিউয়েশন। চারিদিকটা যেন সবুজের চাদরে মোড়া। বৃষ্টি তখন বন্ধ হয়ে গেছে, আর এই বৃষ্টি ভেজা প্রকৃতির যে অদ্ভুত সৌন্দর্য সেটা যেন আরও সুন্দর এবং মায়াবী লাগছে। আমাদের গন্তব্য পুরী কিন্তু আর বেশি দেরি নেই, প্রায় চলেই এসেছি। প্রকৃতির এই শোভা দেখতে দেখতে কোথা দিয়ে যে এই 6 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। বাজে এখন 1:45 আর এই জাস্ট বন্দে ভারত পৌঁছলো হচ্ছে পুরী। তো এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোই বাইরে, বেরিয়ে দেখি কিভাবে আমরা যাব, আমাদের যে হোমস্টে বা যে লজটা বুক করা রয়েছে সেখানে কিভাবে যাব সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। পুরী স্টেশনের অলমোস্ট বাইরে আমরা চলে এসেছি। বাইরেটা টিকিট কাউন্টারের এরিয়াটা এরকম দেখতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম স্টেশনের বাইরেই যে অটো স্ট্যান্ড সেটা, মানে এখান থেকে আপনারা অটো টোটো সব কিছু পেয়ে যাবেন। আমরা বুক করেছি একটা র্যাপিডো। তো র্যাপিডোটা এলে র্যাপিডোতে উঠে বাকি কথা বলছি। আমরা র্যাপিডো করেই যাওয়াটা প্রেফার করছি, ওটা একটা ফিক্সড একটা প্রাইস দেখাচ্ছে। এখানে তো অটোগুলোতে বা টোটোগুলোতে তো একটা বার্গেনিংয়ের পসিবিলিটিস থেকেই যায় সবসময়। পুরী কিন্তু বেশ কিছু জিনিসের জন্য ফেমাস। প্রথমেই আসে মন্দির, তারপরে হচ্ছে সি বিচ, খাওয়া দাওয়া, খাজা এবং পুরীর শাড়ি বা পুরীর যে কটকি প্রিন্ট, এগুলো কিছু উল্লেখিত ব্যাপার। পুরীতে বেশ কয়েকটা ফেমাস বিচও রয়েছে, যেমন স্বর্গদ্বার বিচ, লাইট হাউস বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। আমাদের হোটেলটা লাইট হাউস বিচের কাছাকাছি। গাড়িতে যেতে যেতে রাস্তার একধারে পড়ল আমাদের স্বর্গদ্বার বিচ। তখন দুপুরবেলা বলে রোদও বেশ প্রবল আর গরমও প্রচণ্ড, তাই বিচের প্রায় দোকানপাটই কিন্তু বন্ধ দেখলাম। শুনলাম সন্ধেবেলা নাকি এই সমস্ত দোকান খুলে খুব জমজমাট হয় এই জায়গাটা। তবুও সমুদ্রের পাশের যে এই যে রাস্তাটা, সম্ভবত সি লিঙ্ক বলে এই রাস্তাটাকে, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে যেতে বেশ ভালোই লাগছিল। একপাশে নীল, অসীম, অশেষ সমুদ্র, আর একপাশে হচ্ছে সারি সারি হোটেল। স্বর্গদ্বার বিচ কিন্তু খুবই জনপ্রিয়, কারণ এখানে প্রচুর হোটেল রয়েছে। হোটেল বেশি থাকার দরুন লোকজনের ভিড়ও কিন্তু এখানে একটু বেশিই হয়। তুলনামূলকভাবে লাইট হাউস বিচের দিকে হোটেল কিন্তু কম, তাই ভিড়টাও কিন্তু একটুখানি হলেও কম। ওই দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা হোটেল। হোটেলের বিস্তারিত বিবরণ আমি পরের ভিডিওতে আপনাদের বলবো। আপাতত ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে তারপরে বিকেলে আবার ঘুরতে বেরোবো আমরা সমুদ্রের ধারে, তখন বাকি কথা হচ্ছে। বিকেল পড়তেই আমরা বেরিয়ে পড়লাম স্বর্গদ্বার বিচ ঘুরতে। আমাদের হোটেল থেকে একটা টোটো ভাড়া করে পৌঁছে গেলাম আমরা স্বর্গদ্বার বিচ। তবে যারা স্বর্গদ্বার বিচের একদম পাশেই থাকবেন, পাশের যে হোটেলগুলোতে সেখানে থাকবেন, তাদের কিন্তু স্বর্গদ্বার বিচ একদম হাঁটা পথ, মানে উল্টো দিকেই বিচ। আমাদেরটা যেহেতু লাইট হাউস বিচের কাছে ছিল, তাই জন্য একটুখানি দূর। একটা অটো বা টোটো নিয়ে কিন্তু অনায়াসেই পৌঁছে যায়, মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগে। সন্ধেবেলা দেখলাম স্বর্গদ্বারের বিচের রূপ কিন্তু একেবারেই আলাদা। সারি সারি দোকান, নানান ধরনের জিনিস সেখানে পাওয়া যাচ্ছে। হ্যান্ডিক্রাফট, জামা কাপড়, ব্যাগ, ছোট ছোট সুভেনিয়ার, আরও নানা কত কিছু জিনিস। রাস্তায় যে পাশটা হোটেল সারি দিয়ে রয়েছে সেই পাশে কিন্তু অনেক ভালো ভালো দোকানও রয়েছে, যেখানে আপনারা শাড়ি, জামা কাপড় শপিং করতেও পারেন। ইভেন অনেক মিষ্টির দোকানও রয়েছে, যেখানে আপনারা কিন্তু মিষ্টি বা খাবার দাবার বা পুরীর যে ফেমাস খাজা সেগুলোও কিন্তু আপনারা কিনতে পারেন।
স্বর্গদ্বার বীচ যেমন আমি একটু আগেই বললাম, বেশ জমজমাট এবং ভর্তি লোকজন এবং ভিড়ে খুব ঠাসা থাকে। যারা আপনারা খুব ভিড়ভাট্টা বা লোকজন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বীচটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে নানা জায়গা থেকে মানুষ আসেন, তারা ঘোরেন, খাওয়া-দাওয়া করেন, কিছুক্ষণ বিচের ধারে সময় কাটান এবং আরও বিভিন্ন রকমের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস কিন্তু করে থাকেন। ইভেন এখানে কিন্তু অনেক অ্যানিমাল রাইডসও হয়, ঘোড়া বা উট, এগুলো কিন্তু আমাদের চোখেও পড়ল। যদিও আমি আবার কিন্তু একেবারেই অ্যানিমাল রাইডসের আগেনস্টে। আমার ঠিক এই ব্যাপারটা পছন্দ হয় না। দেখুন, অ্যানিমাল ক্রুয়েল্টি অ্যাট ইটস পিক। অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম পুরীর বিচের এই লঙ্কার পকোড়া কিন্তু খুব ফেমাস। ইচ্ছেও ছিল খাওয়ার, তাই এসে কিন্তু ১ প্লেট নিয়েও নিলাম। বেশ ভালোই খেতে লাগলো। তার সঙ্গে একটু চা খেয়ে আবার আশেপাশের দোকানপাট এক্সপ্লোর করতে লাগলাম। এইসব দেখতে দেখতেই হঠাৎ আকাশের দিকে চোখ পড়তে দেখলাম কালো মেঘ আকাশে কিন্তু জমা হচ্ছে। বুঝলাম একটু পরেই কিন্তু বৃষ্টি নামবে। আর যেই না ভাবা সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। আমরা সর্বদার বিচে ঘুরতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এবার এখানে প্রবলেমটা হচ্ছে কোনো শেড নেই। তো এই ছোটো ছোটো দোকানগুলো যেগুলো বিচের আশেপাশে রয়েছে সেখানেও ত্রিপল টাঙানো রয়েছে ওপরে, তার নিচেই দাঁড়িয়ে রয়েছি। মানে একদিক দিয়ে পুরো ভিজে যাচ্ছি আর মানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে। বেশ কিছুক্ষণ একটা শেল্টারে আশ্রয় নেওয়ার পর বৃষ্টি একটু ধরতে বেরিয়ে পড়লাম বাকি বিচটা এক্সপ্লোর করতে। খুঁজছিলাম মাছের ফ্রাইয়ের দোকান, আর সামনেই কিন্তু নজরে পড়লো এরকম ২-৩টে দোকান। সেখান থেকে অনেক ভেবে চিন্তে ১ প্লেট চিংড়ি ফ্রাই নিয়ে নিলাম। চিংড়ি ফ্রাই খেয়ে তারপর আরও কিছুক্ষণ বিচে কাটিয়ে সমুদ্রের হাওয়া খেয়ে কয়েকটা চিনেবাদাম খেয়ে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা টোটো হায়ার করলাম, আর টোটোওয়ালা নিল ওই ৬০ থেকে ৭০ টাকা মতো, পৌঁছে দিল আমাদের হোটেল। সেদিন রাতে আর বিশেষ কিছু করিনি। সকালে ট্রেন জার্নি, তারপর আবার এই বিচে ঘোরাঘুরি করে বেশ টায়ার্ডই লাগছিল। তাই একেবারে কিন্তু ডাইভ দিলাম খাটে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম লাইট হাউস বিচ এক্সপ্লোর করতে। আমাদের হোটেল থেকে বেশি দূরে নয় লাইট হাউস বিচটা, ওই ৭ থেকে ৮ মিনিট হাঁটা পথ। যাদের হাঁটতে অসুবিধে তাদের জন্য কিন্তু টোটোর ব্যবস্থাও রয়েছে। লাইট হাউস বিচটা কিন্তু খুব শান্ত। এখানে মানুষও দেখলাম খুব কম, ভিড়ভাট্টা নেই, আর সমুদ্রটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এখানে। এখানে একটা জিনিস বলে রাখি, যারা সুন্দর ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই লাইট হাউস বিচটা কিন্তু মাস্ট ভিজিট। এবং যারা শান্ত মনোরম পরিবেশ পছন্দ করেন তারাও কিন্তু এই লাইট হাউস বিচের আশেপাশেই আপনারা হোটেল খুঁজতে পারেন। এখানে বেশ কয়েকটা ভালো ভালো হোটেলও রয়েছে। আজকে সকালে যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা যখন এলাম ইভেন লাইট হাউস বিচে তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখন একদম মনটা পুরো খারাপ হয়ে গেল যে আমরা মানে ওই বিচের আনন্দটাই পেতে মানে পাবো না আর কি। কিন্তু একটু পরে দেখুন কি সুন্দর দিনটা চেঞ্জ হয়ে গেল। ওখানে একটা ফ্যামিলি কি সুন্দর চান করছে। ওই দূরে দেখতে পাচ্ছেন পুরীর যে লাইট হাউস, এখানে দেখুন উট ঘোড়া এসব রাইডিং হয়। আপনারা যদি আসেন দয়া করে প্লিজ এই কাজটা করবেন না, আর যাই করেন না কেন। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘোরাঘুরি করে আর ফুরফুরে হাওয়ার আনন্দ উপভোগ করে পেয়ে গেল বড্ড জোর খিদে। তাই বিচের পাশেই একটা ছোট্ট টি স্টলে একটু চা আর ১ প্লেট ম্যাগি খেয়ে কিন্তু ব্রেকফাস্টটা চটপট সেরে নিলাম। আজ বিকেলে আমরা মন্দির যাব। এইবারের যে পুরী ট্রিপটা সেটা কিন্তু একেবারেই একটা রিল্যাক্সিং আর পিসফুল ট্রিপ। তাই জন্য কোনো রকম লোকাল সাইট সিইং বা এদিক ওদিক ঘোরাঘুরি সেরকম আমরা প্ল্যান বানাইনি আর রাখিও নি। ছোট্ট একটা ৩ দিন ২ রাতের একটা ট্রিপ। আজ বিকেলে আমাদের জগন্নাথ মন্দিরেও যাওয়ার কথা। সন্ধেবেলা আমরা একটা টোটো নিয়ে চলে গেলাম ডাইরেক্টলি জগন্নাথ মন্দির দর্শন করতে। যদিও সেদিন প্রচণ্ড ভিড় ছিল, তবু পুরী আসবো আর জগন্নাথ দেবের দর্শন করব না তা কি করে হয়।
টোটো করে যেতে যেতে হঠাৎ দূরে দেখতে পেলাম মন্দিরের চূড়ো। চোখে পড়তেই মনের মধ্যে একটা অদ্ভুত, অবাক করা শান্তি অনুভব করলাম। টোটো আমাদের মন্দিরের ব্যাঘ্র দ্বারের সামনে নামিয়ে দিল। আমাদের একজন চেনা পান্ডাও ছিলেন এবং ওনারই সাহায্যে আমরা খুব সুন্দরভাবে দর্শনটাও সেরে ফেললাম। আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে ওনার নম্বর দিয়ে রাখব। জগন্নাথ মন্দিরে 4টে দ্বার রয়েছে: সিংহদ্বার, অশ্বদ্বার, গজদ্বার এবং ব্যাঘ্রদ্বার। আমরা ব্যাঘ্রদ্বার দিয়েই কিন্তু সেবার প্রবেশ করেছিলাম। প্রত্যেকটি দ্বারের কিন্তু নিজের আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। মন্দিরের ভেতর কিন্তু ফোন বা ক্যামেরা একেবারেই অ্যালাউ করে না, তাই কিছুই কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি ভেতরের। কিন্তু এই দু চোখ দিয়ে আর মন দিয়ে যা ক্যাপচার করতে পেরেছি তা কিন্তু শব্দে বোঝানো যায় না। মন্দিরের ভেতরে যে অ্যাম্বিয়েন্স, যে স্পিরিচুয়ালিটি, যে গন্ধ, যে আলো, যে মন্ত্র, সেগুলো কিন্তু বাইরের জগতের থেকে একেবারেই আলাদা। মনে হবে একটা অদ্ভুত অন্য জগতে আপনারা প্রবেশ করেছেন, যেখানে বাইরের কোনো রকম শব্দ আপনার কাছে আসতে পারে না। যাই হোক, সেদিন প্রবল ভিড় থাকা সত্ত্বেও জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার কিন্তু খুব ভালোভাবেই দর্শন আমরা করতে পেরেছিলাম। আজ পুরীতে আমাদের ট্রিপের তৃতীয় দিন, মানে ফেরার দিন। সকালে হোটেল থেকে চেক আউট করার আগে ভাবলাম একবার লাইট হাউস বিচটা আরেকবার ঘুরে আসি। সকালের হাওয়া, শান্তি আর সমুদ্রের যে ধার দিয়ে হাঁটা, সেটা কি আর মিস করা যায় বলুন? পুরীতে এসে কাকে পেয়ে গেছি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এক কাপ চা খেয়ে একটা টোটো ধরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পুরী ভ্রমণ আমাদের শেষ, এবার কলকাতা ফিরে যাওয়ার পালা। আর কলকাতা যাচ্ছি আমরা বন্দে ভারত করেই। চলুন দেখাই আপনাদের বন্দে ভারত আর জার্নি ব্যাক টু কলকাতা। Vande Bharat train. Please pay attention. Do not let the Vande Bharat train. ওই দূরে দেখুন বন্দে ভারত দিয়েছে। বন্দে ভারত ছাড়বে হচ্ছে এখান থেকে 1:50, দুপুর 1:50-এ। আর আজকে দিয়েছে প্ল্যাটফর্ম 7-এ। তো প্ল্যাটফর্ম 7 থেকে মানে কলকাতা থেকে যে বন্দে ভারতটা আসে সেটাই কিন্তু ফিরে যায়। আর আমরা যেটা করে এসেছিলাম সেটা 12:50-এ পুরী পৌঁছয়। আর পুরী থেকে আবার ঠিক 1 ঘন্টা পরে পরিষ্কার টরিষ্কার করে ভেতর টেতর রওনা দিয়ে দেয় কলকাতার উদ্দেশ্যে। এটার নাম্বার হচ্ছে 22896 আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে C5। একটা প্রবলেম হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 7টা কিন্তু প্রচণ্ড নিচু। আর কতটা উঁচু দেখুন ট্রেনটা, যে এতটা কিন্তু চড়ে উঠতে হবে। এই দেখুন, প্ল্যাটফর্ম একটু উঁচু থাকলে চড়তে সুবিধা হয়। ঠিক যেমনটা বললাম, এই পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস পুরী থেকে ছাড়ে দুপুর 1:50-এ আর হাওড়া স্টেশনে পৌঁছয় রাত 8:30টায়, মানে মোটামুটি ওই 6 ঘন্টা 40 মিনিটের দূরত্ব। মাঝে যে স্টেশনগুলোতে হল্ট রয়েছে সেগুলো কিন্তু আসার সময় যে স্টেশনে হল্ট ছিল সেই একই স্টেশনেও কিন্তু এবারও হল্ট রয়েছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই স্টাফরা এসে দিয়ে গেল জলের বোতল আর লাঞ্চ। চলুন দেখি লাঞ্চে কি কি ছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, রুটি, একটা ভাজা সবজি, চিকেন কারি, টক দই আর একটা আচারের ছোট্ট পাউচ। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আবার বাইরের শোভা দেখতে দেখতে পেরিয়ে গেল ভুবনেশ্বর। ভুবনেশ্বর ছাড়ার পরপরই আবার এসে দিয়ে গেল আমাদের আইসক্রিম। ছোট ছোট কাপ আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারের। আইসক্রিম খাওয়ার পর চোখ দুটো লেগে গেছিল। তেমন কিছু আর বাইরে ক্যাপচার করতেও পারিনি, দেখতেও পারিনি। চোখ যখন খুলল তখন দেখি বাইরে অলরেডি অন্ধকার, তাই বিশেষ কিছু দেখারও ছিল না। কিছুক্ষণের মধ্যেই সামনে দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। তাতে ছিল একটা ছোট ক্যারামেল পপকর্নের প্যাকেট, টমেটো কেচাপ, ডায়েট মুড়ির একটা প্যাকেট আর একটা খাস্তা কচুরি, খুব সুন্দরভাবে নিটলি র্যাপ করা। সাথে ছিল একটা ফ্রুটি আর গরম গরম চা। চা খাওয়ার পরেই আমরা আস্তে আস্তে তোড়জোড় করতে আরম্ভ করলাম, নামতে হবে যে। ব্যাগ ট্যাগ গুছিয়ে সব রেডি হয়ে বসতে বসতেই
এসে গেল আমাদের গন্তব্য হাওড়া স্টেশন। আশা করব আমাদের এই ছোট্ট ভিডিওটা পুরীর আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, কিছু যদি জানতে পেরেছেন নতুন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি ভালো লেগে থাকে, মন্দ লেগে থাকে, কিছু যদি জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের লিখবেন। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই নিশ্চয়ই দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।